আমাদের কাছে মনে হয়েছিল ৬৯-এর শাসকদের নির্যাতনই সবচেয়ে ভয়াবহ। আমাদের কাছে মনে হয়েছিল ২৫-এর কালো রাত্রিতে ৭১ সালে যে গণহত্যা হয়েছে এর চাইতে নৃশংসতা আর কিছু হতে পারে না। আমাদের কাছে মনে হয়েছিল ৯০-এ আমাদের মিছিলের উপরে যে ট্রাক তুলে দিয়ে হত্যা করা হয়েছিল, যেভাবে ব্ল্যাঙ্ক রেঞ্জ ফায়ার থেকে ডাক্তার মিলন নূর হোসেনকে হত্যা করা হয়েছিল, এই নৃশংসতার সাথে কোনো কিছুর তুলনা হয় না। কিন্তু ২০২৪ সালে বা মানুষের ক্রন্দনে গত ১৫-১৬টা বছর আমাদের বুক বিদীর্ণ হয়েছে। তার চাইতেও ভয়াবহ যেটা ২৪-এ আমরা দেখলাম, যে কিভাবে মানুষকে চোখের সামনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে লাশ পুড়িয়ে ডাম্প করে গণকবর দেওয়া হয়েছে। ৫ই আগস্ট এটা মহান আমাদের মুক্তিযুদ্ধ এবং তারও আগে আমাদের যেই ২০০ বছরের স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম লড়াই, ৪৭-এর দেশ বিভক্তি, ৫২-র ভাষা আন্দোলন, ৭০-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রাম, অকাতরে জীবন দেয়া এবং ৯০-এর যে গণ আন্দোলন, এই সব কিছুর উত্তরাধিকার হিসেবে আমরা ২০২৪-এ এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত স্মৃতিবহ। এই দিনে আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা এই জুলাই অভ্যুত্থান এবং ১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, গুম হয়ে গিয়েছেন, স্বজনহারা, খুন হওয়া, অঙ্গ প্রত্যঙ্গহারা, আহত, পঙ্গু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নাম জানা অজানা অগণন মানুষের এই অংশগ্রহণে যে গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানের অপরিসীম যেটা প্রাপ্তি, সেটা হলো আমরা একটা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছি, গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে, আমাদের দেশটা নতুন করে একটা গড়ে ওঠার একটা স্বপ্ন আমাদের যাত্রা শুরু হয়েছে এই ৫ই আগস্ট ২০২৪-এ। আজকে এক বছর শেষ করে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা নিয়েই আমরা কিছুটা আমাদের আত্মপর্যালোচনা, আমাদের কিছুটা বলা যায় যে অনুপ্রেরণা কী ছিল এবং বাস্তবতার আলোকে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ কী হবে সেটা নিয়েই আমরা একটু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমাদের এই দীর্ঘমেয়াদী যে সংগ্রাম, সেই সংগ্রামের একটাই অভিমুখ ছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে আমরা যেই বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশটাকে রাষ্ট্র হিসেবে নাগরিকের যে অধিকার, সে অধিকারটা আমরা কখনো পাইনি। সেই ৪৭-এ যেভাবে আমরা নানাভাবে বঞ্চিত হয়েছি, ৬৯-এ আমরা যেভাবে নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক অভিযাত্রার জন্য তৎকালীন ছাত্র সমাজ গণ অভ্যুত্থান করেছিল, ৫২-তে যেভাবে ভাষার অধিকারের জন্য লড়াই করেছিল, ৭১-এ যেভাবে লাঞ্ছনা বঞ্চনার বিরুদ্ধে আবাল বৃদ্ধ বনিতা দলমত নির্বিশেষে অস্ত্র হাতে তুলে নিয়ে জীবন মরণ সংগ্রাম করেছিল, ৯০-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রা পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ৯০-এ যারা আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রার অংশীদার ছিলেন, তাদের ভুল, তাদের পরস্পর প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে আমরা ২০০৭-৮ সালে এসে বা ২০০৯ সালে এসে আমরা আরেকটা কালো অধ্যায়ে প্রবেশ করেছিলাম, যেটার জের ২০২৪ পর্যন্ত আমাদেরকে টানতে হয়েছে। এই ১৬ বছরে আমরা যেটা দেখেছি, যেটা অতীতে আমরা সেভাবে দেখি নাই। আমাদের কাছে মনে হয়েছিল ৬৯-এর শাসকদের নির্যাতনই সবচেয়ে ভয়াবহ। আমাদের কাছে মনে হয়েছিল ২৫-এর কালো রাত্রিতে ৭১ সালে যে গণহত্যা হয়েছে এর চাইতে নৃশংসতা আর কিছু হতে পারে না। আমাদের কাছে মনে হয়েছিল ৯০-এ আমাদের মিছিলের উপরে যে ট্রাক তুলে দিয়ে হত্যা করা হয়েছিল, যেভাবে ব্ল্যাঙ্ক রেঞ্জ ফায়ার থেকে ডাক্তার মিলন নূর হোসেনকে হত্যা করা হয়েছিল, এই নৃশংসতার সাথে কোনো কিছুর তুলনা হয় না। কিন্তু ২০২৪ সালে বা গত ১৫-১৬ বছরের নৃশংসতায় আমরা দেখলাম
অগণন মানুষকে গুম করা হয়েছে, যাদের আমরা যখন তাদের পরিবারের কাছে যাই আমরা দেখি তারা এখনও তাদের স্বজনদেরকে খুঁজে বেড়ায়। বাবা হারা, সন্তান হারা, ভাই হারা মানুষের ক্রন্দনে গত 15-16টা বছর আমাদের বুক বিদীর্ণ হয়েছে। তার চাইতেও ভয়াবহ যেটা 24-এ আমরা দেখলাম, যে কিভাবে মানুষকে চোখের সামনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে লাশ পুড়িয়ে ডাম্প করে গণকবর দেওয়া হয়েছে। গতকালকেও আমি একটা ভিডিও দেখলাম যে মেডিকেল কলেজের একটা মর্গ অথবা একটা জরুরি বিভাগ, মানে রক্তাক্ত লাশের সারি, অনেক ভিডিও আমরা দেখতেও পাই নাই তখন। এখন আস্তে আস্তে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক টেলিফোন কথা আমরা শুনতে পাচ্ছি। একটা ফেসিবাদ কিভাবে এই দেশটাকে কুড়ে কুড়ে আমাদের সমস্ত অধিকারকে নস্যাৎ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সকলের কাছে কৃতজ্ঞ যাদের অবিরাম সংগ্রামে এই ফ্যাসিবাদ মুক্ত হতে আমরা পেরেছি, এই নতুন করে স্বাধীনতা অর্জন আমরা করতে পেরেছি। এবং আমি আজকে স্পেশালি আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই সে সকল সাংবাদিকদের, আপনারা যারা রাজপথে আমাদের সাথে ছিলেন, কারফিউর মধ্যে এসেও আমাদের অনুষ্ঠান কভার করেছেন, আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছেন, আমাদের দুঃখ বেদনা, আহত হওয়ার চিত্রগুলো, গ্রেফতার হওয়ার সংবাদগুলো, লড়াই করার সংবাদগুলো, আমাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। আমি স্মরণ করছি সর্বস্তরের সেই লোকদেরকে, চিকিৎসকদেরকে যারা চিকিৎসা দিয়েছেন, রিক্সাওয়ালাদেরকে, শ্রমিকদেরকে, ছাত্রদেরকে, মাদেরকে, বোনদেরকে। কালকে আমি কয়েকটা মায়ের বক্তব্য শুনেছি যারা বলেছে আমরা কারো আহ্বানে রাস্তায় নামি নাই, যখন দেখেছি আমার সন্তানের মতো সন্তানেরা গুলি খাচ্ছে তখন আর ঘরে বসে থাকতে পারি নাই। যারা নিহত হয়েছে আপনারা জানেন, প্রায় শতাধিক শিশু নিহত হয়েছে এবারের আন্দোলনে, নারীরা নিহত হয়েছে, কর্মজীবী নিহত হয়েছে, বয়স্ক মানুষ নিহত হয়েছে। তো এবারের এই সংগ্রাম আরেকটি অধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে। আমরা সকলের প্রতি শ্রদ্ধা জানাই, স্পেশালি আইনজীবীদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আইন অঙ্গনে লড়াই করেছেন, স্পেশালি সর্বস্তরের ছাত্রদের, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিলেন, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা নিয়ম নীতি ভঙ্গ করে, যারা ডিওএইচএসগুলোতে ছাত্রদের সমর্থনে আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলনের সমর্থন দিয়ে দেশের আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছিলেন যে আর যাতে কারো বুকে গুলির চালানো না হয়। আমাদের প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন যে রেমিটেন্স বন্ধ করে দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। ইভেন দুবাইতে আপনারা জানেন কিছু লোকেরা সেখানে প্রতিবাদ করতে গিয়ে তারা কারারুদ্ধ হয়েছেন, শাস্তির সম্মুখীন হয়েছেন। এখনও 27 জন প্রবাসী আমাদের ভাইয়েরা এখনও জেলে আছেন। তো এই ইতিহাস বলে শেষ করা যাবে না। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, আমরা যেভাবে এই আন্দোলনটাকে দেখেছি, আপনারা জানেন যে 16 বছরের সংগ্রাম আপনাদের সামনে পরিষ্কার। আমাদের এই অফিসের সামনেই আমরা যখন 28শে অক্টোবর আন্দোলনের অনুষ্ঠান দিয়েছিলাম, এখানে আমাদের মঞ্চ ভাঙা হয়েছে, আমাদের অফিসে এসে গুলি করা হয়েছে, আমাদের এই অফিসে রক্তাক্ত মানুষের সারি দীর্ঘ হয়েছে। আমরা বারবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশের নৃশংসতায় আমাদের কোনো প্রতিরোধ বিজয়ে রূপান্তরিত হতে পারে নাই। কিন্তু প্রত্যেকটি স্তরে আমরা সেই চিহ্ন রেখেছিলাম। 2024-এর জুনে এসে, জুনের শেষ প্রান্তে এসে যখন এই সরকারের হাত ধরে আদালতকে ব্যবহার করে কোটার যে প্রজ্ঞাপন সেটা বাতিল করার অর্ডার এসেছে, সেটাকে কেন্দ্র করে জুলাইতে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় এবং যেটা আস্তে আস্তে সেটা বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্মে রূপ লাভ করে। মূলত আমরা যদিও বলি 36 দিনের আন্দোলন, কিন্তু মূলত আন্দোলনটা দানা বাঁধে কিন্তু 14 জুলাই থেকে। আপনাদের মনে থাকার কথা, 14 জুলাইতে শেখ হাসিনা চায়না থেকে ফিরে এসে উনি যখন একটা উস্কানিমূলক বক্তব্য দেন,
এবং ছাত্রদেরকে যখন অপমান অপদস্থ করেন এবং তাদেরকে বিভিন্ন ট্যাগিং করেন, তারই প্রেক্ষিতে 14ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাতের বেলায় হল থেকে বেরিয়ে আসে। এই আন্দোলনের একটা দ্বিতীয় স্তরে এটা রূপান্তর লাভ করে এবং তার পরদিন কুখ্যাত ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ যখন হামলা চালায় এবং সেই হামলার প্রেক্ষিতে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বৈষম্য বিরোধী আন্দোলন বিস্তৃতির রূপ লাভ করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এই প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ছাপ তৈরি করে। এবং এরপর আমরা দেখি যে পুলিশি নির্যাতন, গুলি করে আবু সাঈদকে হত্যা করা, মুগ্ধর মতো একজন তরুণকে মৃত্যুবরণ করতে, শহীদ হতে আমরা যখন দেখি ছাত্রীদের উপরে নির্যাতন হচ্ছে, আমরা যখন দেখি সারা বাংলাদেশে ছাত্রদের উপরে নির্যাতনটা নৃশংসতার রূপ লাভ করে, তখন এটা বিভিন্নভাবে সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়ায়। প্রথম দিকে আমার মনে আছে এবি পার্টি 4 জুলাই প্রথম একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলনকে আমরা দলীয় ব্যানার থেকে আমরা এটাকে সাপোর্ট দিই। বড় বড় রাজনৈতিক দলগুলো তখন কিন্তু নিজস্ব ব্যানারে এই আন্দোলনকে তারা সমর্থন দেয় না, তারা শুধু বলে যে আমরা এটার প্রতি নৈতিক সাপোর্ট আছে, কিন্তু এটা ছাত্রদেরই আলাদা আন্দোলন। আমরা দলীয়ভাবে প্রথম থেকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছি এবং দলীয়ভাবেই এইটার প্রতিবাদ জানিয়েছি। আপনারা যদি দেখেন সংবাদপত্রগুলোতে দেখেন, আমাদের এই যে চারপাশে দেখবেন আমাদের একটা ছোট ডিসপ্লে এখানে আছে, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে এবি পার্টি দলীয়ভাবে ভূমিকা রেখেছে। আমরা কেউ ব্যক্তিগতভাবে গোপনে এমন কোনো ভূমিকা রাখি নাই।